কৃষিপ্রধান বাংলাদেশে কৃষির মূল চালিকা শক্তি আমাদের কৃষক ভাইয়েরা। তবে কৃষক ভাইদের এই সাফল্য কিন্তু তাদের একার অবদান নয়, তার পেছনে রয়েছেন আমাদের দেশে কৃষি কর্মকর্তারা, যারা সর্বক্ষণিক সাহায্য সহযোগিতার মাধ্যমে কৃষকদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশে সাধারণত রবি এবং খরা এই দুই মৌসুমে সবজি ও ফসলের আবাদ করা হয়। বিশেষ করে রবি মৌসুম অর্থাৎ শীতকালে আমরা দেখতে পাই সর্বোচ্চ পরিমাণে সবজির আবাদ করা হয়। এই মুহূর্তে আমি আছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার একটি সবজি ক্ষেতে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আজকে আমরা এই আদর্শ কৃষকের সাথে তো কথা বলবো এবং জানাবো এই সমন্বিত ক্ষেতের বিস্তারিত তথ্য। মানুষের ভালো উদ্যোগ থাকতে হবে, ভাগ্য দোষ দিলে নিজে শ্রম না দিলে কোনোদিন হবে না। একবার লস গেছে দেখে আমি এটা করবো না, ওইটা হলে ভুল ধারণা। এবছর লস গেছে, আগামীতে নাইলে ওইটা বেশি করবো। কিন্তু এখন আমি নিজের থেকে চারা করি, চারা করাটা আমি অনেক সাকসেসফুল হয়েছি। ফসল ভালো ফলাইতে হলে ভালো মানে বীজ হইতে হইব। বেগুনে দেখা যাচ্ছে আমি কিন্তু বসালে 140 টাকা বিক্রি করে দিছি, আর এখন বিক্রি করতেছি শুধু 40 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আপনার নামটা একটু শুনবো। মোহাম্মদ মাইনুদ্দিন ব্যাপারী। কৃষি কাজের সাথে কতদিন জড়িত আছেন? 20 হতে 21 বছর বসাবে, মানে এক যুগেরও বেশি সময়। হ্যাঁ, তার বেশি হবে। ছোট থেকে কি এই কৃষির সাথে সম্পৃক্ত নাকি বড় হয়ে তারপরে? না, ছোটবেলা থেকে আমার কৃষি পরিবারের ছেলেই আমি। আচ্ছা, তার মানে আপনার রক্তে কৃষি কাজ মিশে আছে, তাই তো? হ্যাঁ। আপনার বাবা নিশ্চয়ই কৃষিকাজই করতেন। কৃষিকাজ করতো। আপনার তো দেখলাম বিশাল বড় পরিসরে আপনি সবজি ক্ষেত করেছেন। কতটুকু জায়গা আছে আপনার এখানে? সর্বপ্রথম আমি 10% নিয়ে শুরু করছি। আচ্ছা, কত সালে? হয়তো 4 সাল হবে। 2004 সাল থেকে? বাবা, আপনি একদম পাক্কা বলা যায় যে ব্যবসায়ী। ওরকমই আর কি বলা যাচ্ছে। আচ্ছা, তারপরে? তো ওখান থেকে প্রথম ছিল টমেটো থেকে আস্তে আস্তে সব সবজি বাড়াইছি। প্রথম ছিল টমেটো, তারপর চিচিঙ্গা, লাউ, করলা, আমার 12 আইটেমের সবজি আছে 11 বিঘা বইতে। আচ্ছা, সব তো আপনার নিজের জমি নাকি? না, সর্বপ্রথম আমি এই আইবানজি দিয়ে প্রথম আমি 1 বিঘা জায়গা কিনে রাখছি। তারপর আমি ওই বাড়ি করছি, এটা 3 তলা একটা বাড়ি করছি। আচ্ছা, তারপর এই গরু খামার, এই সবজি চাষ করি। এই সবজি এইটার উপর ডিপেন্ড। আমার কোনো ভাই নাই, আমরা 4 বোন, আমি একাই ভাই। কৃষি কাজ করে অনেকে বলে কৃষি কাজ করে কি হবে বা কৃষি কাজ করে আসলেও কিছু করা যায় কিনা। আপনি তো তার একটা উদাহরণ, কারণ আপনি যেভাবে পরিবার চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত আপনি সফল বলা যায়। সফল হইতে হলে উদ্যোগ, চেষ্টা, সাফল্য। মানুষের ভালো উদ্যোগ থাকতে হবে, খালি ভাগ্য দোষ দিলে নিজে শ্রম না দিলে কোনোদিন হবে না। যে মাটিতে পাচার খায় ওই মাটি দিয়ে আস্তে আস্তে ধরে ওঠে, এটা হলে নিয়ম। কিন্তু একবার লস গেছে দেখে আমি এটা করবো না, ওইটা হলে ভুল ধারণা। এবছর লস গেছে, আগামীতে নাইলে ওইটা বেশি করবো। আর আমার সবচেয়ে সবজির ব্যাপারটা হলে গিয়া আমার প্রতিটা সবজির 2-3টা আইটেমে থাকবে। এক সিজনে 3টা আইটেম দেখো, হয়তো একটা লস দেবে, আরেকটা হবে, আরেকটা নাইলে আরেকটা হবে। মানে আপনার ব্যাকআপ থাকে, কোনোটা না কোনোটা হবে। কোনোটা থাকে, সারা বছরই বলা যায় হয়তো 2 মাস একটু গ্যাপ থাকে, এখন গ্যাপ থাকে না। এই ফার্ম করার পর এখন আর গ্যাপ থাকে না, আমি সবসময় 12 মাসই আমার সবজি থাকে। আপনি তো একজন আদর্শ কৃষক বলা যায়, যেহেতু সারা বছর আপনি সবজি উৎপাদন করছেন এবং কোনো না কোনো সময়ে আপনি বললেন যে ফাঁকা থাকে না, তো সারা বছর উৎপাদন করে চলছেন। আপনার কি মনে হয়? আষাঢ় মাসে একটা নতুন প্রথম লাউ করি, বর্ষাকালীন একটা লাউ করি, তারপর ওইটা থাকে 4 মাস। 4 মাস পর কার্তিক মাসে আমরা একটা শীতকালীন লাউটা করি, যেটা সবসময় যেটা করা আগে। আর বর্ষাকালীন লাউ ছিল না, আমাদের লাউ ছিল শুধু ওই শীতকালীন। এখন বর্ষাকালও করি। এরপর কার্তিক মাসে শুরু হয় সব সবজি। ধরেন টমেটো থাকে 4 বিঘা বইতে, তার প্রথম রাউন্ডে থাকবে একটা, আবার দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ রমজানের পর অর্থাৎ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আমার খেতে টমেটো থাকবে। টমেটো দিয়ে সবচেয়ে আমার বেশি করা হয়। করলা, চিচিঙ্গা, এবার মিষ্টি কুমড়া আছে। এবার আইসগ্রিন শশা দিছি, শীতকালীন যেটা শশা, গরমিকালে যেটা জানতে হবে যে কোন সিজনে কোনটা দরকার। যেমন শীতকালে মনে করেন যে একটা দরকার, ওইটা ওই ঈদকালে গরমিকাল হবে না, আবার যেটা গরমিকাল হবে ওইটা শীতকালে হবে না। ওরকম জানতে হবে, জেনে শুনে কাজ করতে হবে যে কোন সময় কোনটা দরকার। এখন আছে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, তারপরে মিষ্টি কুমড়া দিছি, মোটামুটি 11 আইটেমের। বেগুন আছে, তো বেগুন একটা আছে, আবার একটা পরে থাকবে, আবার বর্ষাকালে একটা বেগুন থাকবে। সবসময় বেগুন থাকবে, সময় ভেদ অনুযায়ী কোনটা কোন জাতে লাগাতে হবে। তার মানে আপনি তো খুবই পড়াশোনা করেন এটা নিয়ে, না গবেষণা করেন? হ্যাঁ, ওই তো বলছি না যে উদ্যোগ, চেষ্টা, সাফল্য। যদি মনে করেন মানুষের মন মানসিকতা থাকতে হবে, ধৈর্য হারা যাবে না। অনেক কৃষক আমার ভাইরা ভুল করে একটা যদি লস যায় তাহলে ওইটা আর করবোই না, কিন্তু ওইটা ভুল, ওইটা লস গেছে আরেকটা করতেইব।
ওই পরবর্তীতে করতে হবে, কিন্তু ওই ধৈর্য হারা হওয়া যাবেই না। আচ্ছা, এবং আপনি বললেন যে আপনার তো রক্তে কৃষিটা মিশে আছে, আর যেহেতু আপনার বাপ দাদারা সবাই কৃষি কাজের সাথেই জড়িত ছিলেন, এটা ছাড়াও আপনি কি সরকারিভাবে কোনো কৃষি কর্মকর্তার সাহায্য নিয়েছেন? আমাদের এই কালকিন থানায় এমন এক সময় ছিল কৃষি অফিসাররা তেমন একটা ভূমিকা নিত না, কিন্তু এখন মিল্টন স্যারে আছে, কৃষি অফিসার যারা আছে, ধরেন মাঠকর্মী তানভীর ভাই আছে, জামাল ভাই আছে, এরা মাঝে মাঝে আসে, দেখে, মানে পরামর্শ দেয় যে ভাই এইটার পরে এটা করবেন, নেবে এটা করবেন। কিন্তু আমার বিশেষ করে আমি এটা খামার দিছি, জৈব সার দরকার, বিশেষ করে খালি রাসায়নিক সারের অবস্থা করলে হবে না, এই জন্য জৈব সারের দরকার আছে। এই জন্য আমি এটা গরু খামার দিছি, আমার প্রতি বিঘা জমিনে প্রায় 50 বস্তা করে গরুর ফ্যাট দিই আমি, যদি ওইটা কেনা লাগে না, আর এবং জৈব রাসায়নিক সারটা কম লাগে। তার মানে আপনি একজন গবেষক, সেই সাথে আপনি সচেতনও বলা যায়, কারণ যেহেতু জমিতে কীটনাশক ব্যবহার করে মাটিরও গুণাগুণ নষ্ট হয়, আপনি সেই ক্ষেত্রে জৈব সারের কথা চিন্তা করেছেন। জৈব সারটাই আমার বিশেষ করে দিছি। আর একটা হলো গিয়ে সবচেয়ে, আর আগে আমি চারা নিজে করতাম না, যখন নিজে না করতাম তখন একটু খরচা বেশি যেত, আর ওদের থেকে চারা আনলে হয়তো ভুল দিত, বলতে একটা হইতো আর একটা, কিন্তু এখন আমি নিজের থেকে চারা করি, চারা করাটা আমি অনেক সাকসেসফুল হয়েছি। যেমন যারা ওই নার্সারি করছে তাদের চাইতে আমি চারা ভালো করছি। শীতকালে তো ভরপুর সবজি আমরা বাজারে দেখি, এবং আপনার এখানে তো আপনি অনেক ধরনের চাষাবাদ করছেন বললেন, কোনটা কতটুকু জমিতে চাষ করছেন? টমেটো 4 বিঘা, লাউ আছে, প্রথম ছিল 1.5 বিঘা, পরবর্তী এবার 1.5 বিঘা, দুই আইটেমে না, ওই যে বলছে একটা লস গেলে একটা হবে। আর বাঁধাকপি ফুলকপি আছে দুইটা আছে 2 বিঘা, একটা 1 বিঘা হলো বাঁধাকপি আর 1 বিঘা হলো ফুলকপি, ঢেঁড়স আছে লেগে 1 বিঘা, চিচিঙ্গা আছে 1.5 বিঘা, করলা আছে 1 বিঘা। মানে কি নাই আপনার ক্ষেতে? সবই তো আছে। পেঁপে চাষ দিছি, মিষ্টি কুমড়া, শসা, মানে সব পদে জানি আস্তে আস্তে সব বাড়াইতেছি। আর আমি চাচ্ছি যে কিছু আরো আমার দেখা দেখিতে এলাকায় মানে অনেক কৃষক নতুন নতুন বাড়তে আছে, যারা বেকারত্ব ছিল, যারা পড়াশোনা করে হতাশ জীবন ছিল, তারাও এসে আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে। আমি তাদের পরামর্শ দিই, সঠিক পরামর্শ যে আপনারাও এভাবে না এভাবে করো, সমস্যা নেই, আমি যতটুকু পারি তোমাদের উৎসাহ দেব। মানে এটাই একজন আদর্শ কৃষকের আমার মনে হয় উদ্দেশ্য হওয়া উচিত, যে নিজের পাশাপাশি যেন আমি আরো মানুষকে সচেতন করতে পারি বা কৃষিতে তাদেরকে মানে ইনভলভ করতে পারি, তাই তো? তার মানে তো বলা যায় আপনি একদম শতভাগ পাক্কা একদম ব্যবসায়ী, এবং সেই সাথে একজন কৃষিকাজের সফল একজন মানুষ। সেটা আল্লাহ তাআলা জানে, আর মানুষের জানে। আর চেষ্টা করতে হবে, মানে চেষ্টা না করলে কোনোটাই হবে না, চেষ্টা করতে ধৈর্য রাখতে হবে, আবার সব মানুষের আশায় থাকতে হবে, নিজের শ্রম নিজের দিতে হবে অনেকটাই। সেটা তো অবশ্যই। আপনার কাছে কিন্তু আরো অনেক তথ্য আমরা শুনবো এবং আমরা দর্শকদেরকে জানাবো, কারণ আপনি নিজেই বললেন যে আপনি জানাতে চান যারা নতুন যারা কৃষক আছেন। তো আপনার সাথে কথা বলবো, তবে বিরতির পর। দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি কৃষিতে নতুন নতুন কি এসেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার, এবং এটাও চেষ্টা করি যাতে আপনারা সঠিক তথ্যটি পান। আর আপনাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিতে এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আপনারা তো অনেকগুলো জমি এবং প্রতিটা জমিতে আলাদা আলাদা সবজির আবাদ করছেন। সারা বছর তো আপনি বলেন যে এক এক সময় এক একটা বুঝে শুনে আপনি আবাদ করেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বেগুনের ধরেন একরকম, বা টমেটো বা আলাদা যে সবজি আছে এক একটা এক এক রকম হয়, নাকি একই চাষ পদ্ধতিতেই আপনি সারা বছর আবাদ করতে পারছেন? যে জমিনে ধরেন টমেটো বইতে কম চাষ দিলে চলবে, বেগুনের বইতে একটু চাষ বেশি লাগবে, তারপর ফুলকপিতে এটা চাষাবাদ বেশি লাগবে। সব জমিনে একভাবে সার দিলে তো কিছু জমিন মরেও যাবে সারের টালায়, মানে যে জমিনে যতটুকু সার প্রয়োজন ততটুকু দিতে হবে, এটা হলো জানতে হবে নিজের থেকে, নাহলে কার থেকে পরামর্শ নিতে হবে। আমার হয়তো আমার নিজের সর্বপ্রথম যে আমার সব ভালো হয়েছে এটাও না, আমার অনেক ভুল হয়েছে, ভুল যেখানে আছে সেখানে আবার সমাধান আছে, এটা অবশ্যই। দেন টমেটো খেতে একটু সার এক এক রকম লাগে, একটু কম লাগে, এবার বেগুনের সার একটু বেশি লাগে, এবার করলা সার একটু কম লাগে, চিচিঙ্গা সার বেশি লাগে, কোনো জমিনের ক্ষেত্রে চাষ বেশি লাগে, কোনো জমিনের চাষ কম লাগে। এই যে বললেন বিভিন্ন সবজি চাষাবাদ ভিন্ন ভিন্ন, তো যখন হাল চাষ করেন তখন কি শুরুতেই আপনি জমিতে সার প্রয়োগ করেন নাকি পরবর্তীতে প্রয়োগ করেন? প্রথমে ট্রাক্টর নিয়ে মানে মাটি চাষ দিতে হবে, চাষ দিয়ে একদিন রেস্টে রাখতে হবে, রেস্টে রাখার পর জৈব সার মানে তোর গোবর ফাঁস, আমরা তো মানে গোবর ফাঁস দিতে হবে, বিঘা জমিনে 10 বস্তা দেয়, কেউ 8 বস্তা, কেউ 15 বস্তা, যে যেরকম দেয়। তারপর ডিএপি, টিএসপি, ইউরিয়া, পটাশ, জিপসার, এবার কিছু কীটনাশক আছে মানে যে পোকায় জানি না ধরতে পারে, এই যে ওইটা দিয়ে একদিন রেস্টে রাখতে হবে। তো পরবর্তীতে আবার একদিন হয়তো 2 দিন পর
আবার ওই জমিনে লাঙ্গল দিয়ে চাষ দিতে হবে, চাষ দিয়ে এরপর চারা রোপণ করতে হবে। কারণ কিন্তু কোনো কোনো জমিনে লাগে 5 খান চাষ, কোনো কোনো জমিনে লাগে 6 খান, কোনো কোনো জমিনে 4 খান। আর সার ভেতরা করবো লেগিয়া মানে জাতের উপর নির্ভর করে কোন জাতটা কি কতটুকু সার খাইতে পারে। এক এক সবজি তো এক এক রকম পরিচর্যা, তো সেই ক্ষেত্রে সার ব্যবস্থাপনাটা কি রকম হবে? ধরেন শীতকালীন সবজির এক ধরনের পরিচর্যা থাকে, বা সারা বছর যেই ফসলগুলো হয় সেগুলো একটা আলাদা পরিচর্যা থাকে, এই বিষয়ে একটু শুনবো আপনার কাছ থেকে। সেচটা তো দরকার অবশ্যই আছে। সেচ ছাড়া যখন একটা গাছ লাগালাম, যদি পানি ছাড়া তো সেটা কোনোদিন বেঁচে থাকা সম্ভব না, হয়তো কিছুদিন বাঁচে থাকবে, ধুকে ধুকে মারা যাবে। ওইটা মনে করেন কিছু কিছু জমিন আছে, ধরেন ফুলকপিতে ফল আসার আগে 2 বার সেচ দিতে হবে। এরপর বেগুন খেতে সপ্তাহে 1 বার পানি দিতে হবে, আমি যেখান থেকে দেন, হয়তো মেশিনের মাধ্যমে হোক আর মোটরের মাধ্যমে হোক। এরপর টমেটো খেতে 2 বার 3 বার পানি দিতে হবে। আর মানে শশায় সপ্তাহে 1 দিন পানি দিতে হবে। পানি দেওয়াটা তো সবচেয়ে জরুরি বেশি। আমাদের দেশে একটু সমস্যা আছে, পানির সেচটা একটু সমস্যা। এন্ড কৃষি অফিসাররা কি এটা আমাদের জন্য একটু হেল্প করে কিনা। আর সার ব্যবস্থাপনাটা? সার তো অবশ্যই ধাপে ধাপে দিতে হবে, ধাপে ধাপে সার দিতে হবে। প্রথম যে সাজাইছি ওই সময় দিতে হবে, পরে ফসল হওয়ার কিছুদিন পরে হয়তো 15 দিন পর একটা ধাপ, তারপর আবার 1 মাস পরে আরেকটা ধাপ, মানে ধাপে ধাপে সার চলবে আর কি। অনেকে বলে না যে সবজিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার কারণে সেটা যখন আমরা মানুষরা খাচ্ছি তখন শরীরে কিন্তু নানান ধরনের রোগ বাসা বাঁধছে। এই বিষয়ে আপনি কি বলবেন একটা আপনার ধারণা থেকে, যেহেতু আপনার একটা বড় অভিজ্ঞতা আছে? এখন আগের সাথে কীটনাশক কম ব্যবহার করি আমরা, আগে করতাম বেশি, এখন একেবারে সীমিত আনছি। এখন হলে গিয়া ফেরোমন ফাঁদ, ফেরোমন ফাঁদে অনেকটা মানে সাশ্রয় পাওয়া যায়, মানে খরচাও কম এবং মানব দেহের কোনো ক্ষতিও হয় না। আর কীটনাশক যদিও দেয়, আমরা ফল তোলার 20 দিন 21 দিন আগে দেয় একবারে স্প্রে, তারপর আবার ওরকম আবার 20 দিন পর, মানে ঘন ঘন আমরা কীটনাশক দেই না। আর এখন বিশেষ করে ডিজিটাল দেশ হিসেবে তো আমরা নতুন নতুন ফেরোমন ফাঁদ দিই, ফেরোমন ফাঁদ দিই যেটা মানব দেহের কোনো জানি ক্ষতি না করে জানি, এই জন্য নতুন নতুন প্রযুক্তি আমরা ব্যবহার করতে চাইছি। গাছেরও তো পরিচর্যার প্রয়োজন, মানুষের যেরকম পরিচর্যার প্রয়োজন। তো ভাইয়া গাছের ক্ষেত্রে মানে ধরেন যখন ফুল আসলো, ফুল আসার পর থেকে ফল হারভেস্ট করার আগ পর্যন্ত, মানে ফসল হারভেস্ট করার আগ পর্যন্ত যে বিশেষ যত্ন নিতে হয়, অবশ্যই সেগুলো নিয়ে একটু দর্শকদের বলবেন যে কি কি যত্ন করতে হয়। পোকা এমন কিছু কিছু ফসল আছে, বেগুন ওইটা পোকায় ধরবই, ঠিক আছে। ওইটার জন্য আগে মনে করেন কিছু কিছু কীটনাশক দিতাম যেটা মানবদের ক্ষতি করতো, এই জন্য এখন নতুন নতুন প্রযুক্তি আমরা বের করছি। কিছু কিছু কীটনাশক যেটা মানবদের ক্ষতি করে না, যেন আমি খাইলে আমার জন্য ক্ষতি করবো, আপনারও তো কোনো ক্ষতি করতে পারে। এই জন্য আমরা নতুন নতুন কিছু ওষুধ মানে বাহির করতে চাইছি, কোম্পানির কাছে বলছি, ওরা দেয় যে ট্রেসার, যেটা দিলে মানব দেহের কোনো ক্ষতি করে না, দিলে একবার দিলে 20 দিন অ্যাকশন থাকে, মানে 20 দিনের মধ্যে আজকে দিলাম ওষুধ, 20 দিনের মধ্যে আর কোনো পোকায় ধরবে না। আর ওই ওষুধটা দিতে হবে ফল হারভেস্ট করার পর, মানে একবার তুলে ফেলাইছি তারপর ওষুধটা দিতে হইব, আবার 15 দিন পর বা 20 দিন পর আবার আরেকবার হারভেস্ট করতে হইব। কিন্তু আজকে ওষুধ দিব, কালকে ওইটা ছেড়া যাবে না, কিছু এরকম মানতে হবে অবশ্যই। হ্যাঁ মানতে হবে। কিন্তু এমন কোনো কীটনাশক কেউ দিবেন না যাতে করে মানব দেহে কারো ক্ষতি হয়। যেন অল্প টাকার মধ্যে ওষুধ দিলে ওইটা মানব দেহে ক্ষতি করে। কিছু কিছু দাম আছে, বেশি দামি কি ওষুধ আছে, ওটা দিলে কোনো মানব দেহে ক্ষতি হয় না, ওটা ওইভাবে দিতে হবে। আর আমরা সবাই চেষ্টায় আছি যে নতুন আধুনিক ভাবে কিভাবে করা যায়, নতুন ভাবে যেটা কোনো মানুষের ক্ষতি হয় না। ধরেন আমি নেট দিয়ে তৈরি করার চেষ্টা করতে আছি। 2004 সাল থেকে শুরু করে এই যে 2025 এখন পর্যন্ত আপনি কৃষিকে ভালোবেসে কৃষি কাজের সাথে আছেন এবং আপনার অভিজ্ঞতার ঝুলি কিন্তু বেশ বড়। সেটা আপনার কথা শুনে বোঝা যায় যে আপনি অনেক এটা নিয়ে জানাশোনা করছেন, বা আরো নতুন নতুন কিভাবে আরো এটাকে উন্নত করা যায় সেটা নিয়েও ভাবছেন। ভাই আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে এবং আপনাদের এখানে বাজার ব্যবস্থাপনা এবং এই যে পণ্য উৎপাদিত হচ্ছে আপনার এই ক্ষেত থেকে, সেগুলো কিভাবে বাজারে নিয়ে যাচ্ছেন, আপনার লাভ লস, এগুলো নিয়ে জানবো বিরতির পর। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। মাইনুদ্দিন ভাই, আমার তো মনে হয় যে আপনাদের এই বাজারে যত সবজি যায় সব মনে হয় আপনার ক্ষেত থেকেই। হওয়ার সহজ, কিন্তু বিক্রি করা ওটা কঠিন ব্যাপার। এটা যদি আপনি ফসল ফলাইছেন, ঠিক আছে, বিক্রি যদি না করেন তাহলে সব বৃথা। আমাদের জন্য সরকার নতুন একটা বাজারও খুলে দিয়েছে সকালবেলা প্রতিদিন, কৃষি বাজার। শুধু শুধু এই এলাকার জন্য, মানে সমস্ত কৃষিকের জন্য। এটা কোনো ব্যবসায়ী বসতে পারবে না। কাল কিন্তু একটা খুব মুক্ত বাজার খুলে দিছে, এটা কৃষকরা বসবে ওখানে, কোনো ব্যবসায়ী বসতে পারবে না। আমরা প্রতিদিন সকালে ওখানে যে বিক্রি করি। আর পাইকারি দেওয়ার জন্য সবচেয়ে আমাদের টর্কি হলো বেস্ট, টর্কি এবং কালকে নিতে। আর খুচরো 8 গ্রাম অঞ্চলে আমি বিক্রি করি। আচ্ছা, সব থেকে বেশি লাভ হয় কোথা থেকে?
খুচরা বিক্রি করতে তাহলে অবশ্যই সেটা কোনো তুলনায় না। আর যদি মনে করেন এখন ফসল হচ্ছে সব যদি আমি এই পাইকারি আশা রাখি তাহলে কৃষক সম্ভব না। দেখেন এখন ফুলকপি 2 টাকা কেজি বিক্রি হয়েছে, আর এখন খুচরা এখন পর্যন্ত 15 টাকা 20 টাকা বিক্রি করা যায়। তাইলে পাইকারি তো বিক্রি করতে হবে, খুচরাও কিছু বিক্রি করতে হবে। এবছর আমরা দেখেছি যে অনেক কৃষকই লসের সম্মুখীন হয়েছে, বিশেষ করে কপির ক্ষেত্রে। আপনি কি এরকম কিছু ফেস করেছেন কিনা? অবশ্যই কিছুটা হয়তো হবে। যদি বললাম লাভ যেখানে লস সেখানে, এই লস গেলে থাইমে থাকা যাবে না। আর আমার আইটেমে 3টা, অন্য কৃষকরা সবচেয়ে ভুল করে একটা যে একবারই সব লাগাই ফেলায়। ধরেন আমি 3 বিঘা ভিতরে কপি লাগাইছি, 3 বিঘা বুঝি আমি একবারে লাগাই তাহলে তো একবারে আমি উল্টে গেলে গিয়া আমি লসেই পড়লাম হয়তো, না লাভে পড়লাম। আর আমি এই একটা আছে এখন মানে কিছুদিনের মধ্যে আসবে, আর পরবর্তীতে একটা আবার রমজান মাসের জন্য একটা, অর্থাৎ একটা না একটা আমি পাবোই। এই জন্য আমরা একটু মোটামুটি ভালো পর্যায়ে আসছি ইনশাল্লাহ। আর কিছু কিছু কৃষকরা ভুল বোঝে মানে একবারে সব করে ফেলায়, আর সেক্ষেত্রে সব তো বিক্রিও করতে পারে না। বিক্রি করতে যায়। এখন আমাদের কৃষক ভাইরা দেখেছে অন্য অঞ্চলে এই সবজি নিয়ে কাঁদতে আছে রাস্তায়, আর লাত্তে ফালাই দিতেছে। তাদের জন্য বলছি ভাই আপনারা একবারে করেন না, ধাপে ধাপে করেন। ধরেন 3 বিঘা ভিতরে করলে আমি এক ধাপে 1 বিঘা করেন, দ্বিতীয় ধাপে 1 বিঘা, এরকম ধাপে ধাপে করেন। আর এই যেন আমার লাউটা এই যে এটা বেগুনটা দেখা যাচ্ছে, আমি কিন্তু বসালে 140 টাকা বিক্রি করে দিছি, আর এখন বিক্রি করতেছি শুধু 40 টাকা। এবং আবার রমজান মাসে বিক্রি করতে পারবে হয়তো 50-60 টাকা 70 টাকা। এরকম ফসল করতে হবে, ধাপে ধাপে করতে হবে। আপনি তো বলছিলেন যে বেশ ভালো দামে আপনারা এই ফসলগুলো বিক্রি করতে পারছেন, তো শুধুমাত্র যে লাভ করছেন এমন তো না, কারণ আপনার তো ইনভেস্টমেন্ট আছে, বা এত বড় জায়গাতে আপনি চাষাবাদ করছেন, সেখানে লোকবলেরও প্রয়োজন আছে। সেগুলো কিভাবে আপনি মেনটেন করছেন? এইটা আমার বিশেষ করে উদ্দেশ্য, বিশেষ করে আগে করতাম আমি অল্প জমিনে, আমি শ্রম দিতাম একা নিজে। আর এখন আমি অনেক বইতে বেশি মানে 11 বিঘা বইতে করলে আমাদের প্রতিদিন আমার কন্টিনিউ 5-6 জন কৃষক আমার জন্য এখানে খাটতে আছে। আমি চাচ্ছি যে ওদেরও ফ্যামিলি চলুক, আমারও ফ্যামিলি চলুক। আমার হয়তো এখন শ্রমটা কম হইতেছে, ওদের মাধ্যমেই করাইতেছি। আমি চাচ্ছি যে আমার উপলক্ষে আর 2-4 ফ্যামিলি আর চলে যাক, আর 2-4টা ফ্যামিলি চলুক এই উপলক্ষে। ধরেন যারা কাজ করে এর কিছু নারীও আছে, যেমন টমেটোর সময় নারীরাও কাজ করে। আর আগে তো এই সমস্ত নারীরা বেকারত্ব থাকতো, এখন দেখা গেছে তারা কাজ করলে বিকেলবেলা পার টাইমে 100-150 টাকা হয়, আবার ফ্যামিলির সবজিও হয়ে যেতেছে। এই যে বলেন পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছে আপনার এই ক্ষেতে, তাদেরকে পারিশ্রমিকটা কিভাবে দিচ্ছেন? মানে মাসিক ভিত্তিক নাকি দৈনিক ভিত্তিক? মাসিক ভিত্তিক আছে একজন, মানে সাতক্ষীরা বাড়ি, ওর মাসিক আমার গরু খামার আছে যে, তো ওরে সবসময় রাখছি। আর দেশি আছে, ওরা লেগে একবেলা কাজ করলে 600 টাকা, এবং খাবার আমার মাঝে সুযোগ সুবিধা দিতে হবে। আপনি কাজ করবেন, আমি সুযোগ সুবিধা যদি না দেই, ঠিক আছে, তাহলে তো আপনি আমার কাজ করবেন না। আমি যা দিয়ে খাবো ওদেরও তাই খাওয়াবো। আপনি একজন অভিজ্ঞ এবং আদর্শ কৃষক, কৃষি কাজ নিয়ে কি থাকার চিন্তা আছে, নাকি কৃষি কাজের বাইরে অন্যান্য ব্যবসাও? না, আমার কৃষি কাজ সবচেয়ে ভালো লাগে। আমি চাকরি একটা জব করছি, তা ভালো লাগে না। আমি 11 দিন করে আইছি, মানে মানুষের গোলামি কথা আমি শুনতে পারি না। মানুষের অন্যর কাজ করা আমার ভালো লাগে না, তাই আমি কৃষি কাজের ভূমিকা বেশি নিছি। দেখা যাচ্ছে এই যে জমিনগুলো দেখছেন, কিছু কিছু জমিনে মানে বিঘা জমিনে 2000 টাকা মাল হয় না। আর এই কৃষি খাতে দেখা গেছে এক বিঘা হইতো কমসে কম 40,000, 50,000, 80,000, 1 লাখ টাকা বিক্রি করা যায় ফসল করলে। তাইলে আমি আমি কেন ওই আবাদি জমিন করতে যাম? আর আমি চাইছি যে এই সবজিটা আরো বেশি করে আধুনিক ভাবে করবো। আমাকে এলাকার আরো অনেক মানুষ করা দিচ্ছে। আর আমরা জানি এই এলাকা ধুইয়া মানে আগে আমরা যশোরের থেকে মানে চেষ্টা করতাম যশোরের সবজি খাবো এবং দক্ষিণে। আর আমরা চাইছি যে এই এলাকা ক্যাপচার করে আমরা ঢাকাতেও আমরা দিতে পারি, এরকম আমাদের একটা পরিকল্পনা আছে এবং আশা আছে। খুব সুন্দর একটি উদ্যোগ আপনি নিয়েছেন, যে নিজের পাশাপাশি আরো মানুষের জন্য কর্মসংস্থান হয় এবং আমাদের দেশে উৎপাদিত সবজির জন্য বাহিরেও রপ্তানি করা যায়। অবশ্যই। আপনার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন। আমাদের দেশে যে পরিমাণ আবাদি জমি আছে এবং অনাবাদি জমিগুলো আছে, সেগুলোকে যদি কাজে লাগানো যায়, অর্থাৎ কৃষি কাজ করা যায়, এবং সেই সাথে আধুনিক যে যন্ত্রপাতির ব্যবহার এখন বর্তমানে প্রচলিত আছে, সেগুলোকে কাজে লাগিয়ে আমাদের কৃষকরা যদি এগিয়ে যান, আমার মনে হয় আমরা আমাদের দেশে উৎপাদিত সবজি বা ফসল বাইরের দেশেও রপ্তানি করতে সক্ষম হব। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV পর্দায় তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 018781840777। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে, সফল কোনো কৃষক বা খামারির আঙিনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।